দেখো আজকে হচ্ছে আমরা জানবো প্রিজমের ব্যাপারে। প্রথম হচ্ছে প্রিজম কি জেনে নেব, তারপরে প্রিজম থেকে হচ্ছে প্রিজমের চ্যুতিকোণের একটা রাশিমালা থাকে, সেই প্রিজমের চ্যুতিকোণের রাশিমালা কি সেটা হচ্ছে আমরা পরবর্তী ক্ষেত্রে নির্ণয় করব। তো আগে জেনে নেওয়া যাক যে প্রিজম কি। প্রিজম হচ্ছে একটা স্বচ্ছ সমসত্ব প্রতিসারক মাধ্যম। প্রিজম কি না, প্রিজম হলো স্যার একটা হচ্ছে স্বচ্ছ সমসত্ব প্রতিসারক মাধ্যম। প্রিজম হচ্ছে স্বচ্ছ সমসত্ব প্রতিসারক মাধ্যম, অর্থাৎ প্রিজমের মধ্য দিয়ে যদি আলো যায় তাহলে হচ্ছে তার প্রতিসরণ হবে, সেই জন্য একে প্রতিসারক মাধ্যম বলা হচ্ছে। বুঝা গেল? কারণ প্রিজমের মধ্য দিয়ে যদি আলো যায় তাহলে সে হচ্ছে আলোটার প্রতিসরণ হবে। আর স্বচ্ছ কেন বলা হচ্ছে? কারণ আলোটার যে পুরো যাত্রাপথ তুমি প্রিজমের মধ্যে ভালোভাবে দেখতে পারবে, এই জন্য এটা স্বচ্ছ, যাতে সেটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করা যায় আলোটা কিভাবে প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরিত হচ্ছে। আর সমসত্ব মানে কি? সমসত্ব মানে হচ্ছে প্রিজমের সমস্ত অংশে প্রিজমের ঘনত্বটা হচ্ছে সমান। কোনো পদার্থের যদি সমস্ত অংশের ঘনত্ব সমান হয় তাহলে তাকে কি বলা হবে? সমসত্ব। এর মানে বোঝা গেল। স্বচ্ছ মানে কি? পরিষ্কারভাবে পর্যবেক্ষণ করা যাবে। সমসত্ব মানে কি? প্রিজমের সমস্ত অংশের ঘনত্বটা হচ্ছে সমান। আর প্রতিসারক মাধ্যম কি না, প্রিজমের মধ্য দিয়ে আলো গেলে আলো প্রতিসৃত হবে, তাই একে কি বলা হচ্ছে? প্রতিসারক মাধ্যম। বুঝা গেল? তাহলে প্রিজম কি না, প্রিজম হলো এক ধরনের স্বচ্ছ সমসত্ব প্রতিসারক মাধ্যম রয়েছে। এবার একটা প্রিজমে যেরকম ত্রিভুজাকার তল থাকে সেরকম হচ্ছে কিছুগুলা আয়তাকার তলও থাকে। এবার মূল বিষয়টা হচ্ছে যে কয়টা ত্রিভুজাকার তল থাকে আর কয়টা হচ্ছে আয়তাকার তল থাকে। ত্রিভুজাকার তল থাকে প্রিজমের দুটা। প্রিজমে ত্রিভুজাকার তল কটা থাকে? দুটি। স্যার কি কি এই চিত্রে? আপনারা দেখো এ বি সি, একটা হচ্ছে এ বি সি, এই যে একটা ত্রিভুজাকার তল, আর আছে ডিইএফ, ডিইএফ হলো আর একটা ত্রিভুজাকার তল। বোঝা গেল? তাহলে প্রিজমের মধ্যে দুইটি ত্রিভুজাকার তল থাকে, একটা হচ্ছে এ বি সি আর হচ্ছে ডিইএফ। হয়েছে। আর কি থাকে? আর থাকে হচ্ছে আয়তাকার তল। আর কি থাকে? আর থাকে হচ্ছে আয়তাকার তল। কটা থাকে? স্যার তিনটে থাকে, দু সাইডে দুটো আর হচ্ছে মাঝখানে একটা। কটা থাকে? তিনটে। স্যার কি কি? আগে দেখো দু সাইডে গুলো দেখো, এ বি ই ডি, একটা হচ্ছে এ বি ই ডি, আর এ সাইডে আছে এ সি এফ ডি, এ সি এফ ডি। আর দেখো নিচে আছে ভূমি বরাবর বি সি এফ ই, বি সি এফ ই। বুঝা গেল? তাহলে প্রিজম হলো স্বচ্ছ সমসত্ব প্রতিসারক মাধ্যম। প্রিজম হচ্ছে দুটি ত্রিভুজাকার তল এবং তিনটি আয়তাকার তল নিয়ে গঠিত হয়েছে। এবারে হচ্ছে প্রিজমের প্রতিসারক তল তাহলে কয়টা আছে? স্যার একটা হলো প্রিজম গঠিত হয়েছে দুটা ত্রিভুজাকার তল আর তিনটা আয়তাকার তল দিয়ে, কিন্তু এখানে বলা হচ্ছে যে প্রিজমের হচ্ছে প্রতিসারক তল কয়টা আছে, মানে কয়টা তলের মধ্য দিয়ে প্রিজমের আলোটা প্রতিসৃত হয়। এবারে এটা হচ্ছে দুই প্রান্তের যে দুটি আয়তাকার তল আছে এদের মধ্য দিয়ে প্রিজম হচ্ছে প্রতিসৃত হয় প্রিজমের আলো। স্যার কোন দুটা? এদিকের একটা আর এদিকের একটা, অর্থাৎ হচ্ছে যে এ বিইডি, এ বিইডি আর এ সি এফ ডি, এটা এসি, হ্যাঁ এই যে এসি এফ ডি, এই দুটা তল হলো প্রিজমের প্রতিসারক তল। এ বি ই ডি আর হচ্ছে এ সি এফ ডি,
প্রিজমের দুই প্রান্তের যে দুই দিকে যে দুটো প্রতিসারক তল সেটা হচ্ছে তার প্রতিসারক তল। কটা থাকে? দুটা। এই যদি আমি লম্ব ছেদে আঁকি তাহলে হচ্ছে এরকম দেখা যাবে। লম্ব ছেদ মানে কি? তুমি যে এই ত্রিভুজাকার তল দিয়ে দেখছো এই বরাবর, তাহলে তুমি কি করবে? তুমি তাহলে এরকম দেখবে, পিছনটা তুমি দেখতে, তুমি শুধু এইটা এ বি সি দেখতে পাবে। বুঝা গেল? তাহলে তাহলে এই যে এই দিক দিয়ে আলো যায়, এই দিকে গিয়ে আবার এই দিকে চলে আসে, তাহলে এই যে তলটা আর এই যে তলটা, এই দুটি তল হলো তার হচ্ছে প্রতিসারক তল। এটা পিছন থেকে এরকম বাড়ানো আছে, এটা পিছন থেকে এরকম বাড়ানো আছে। তো এই যে তলটা, এটা যেটা পিছন থেকে বেড়েছে, আর এই তলটা যেটা, এই দুটো তল হলো কি তল? প্রিজমের প্রতিসারক তল হয়েছে। তার প্রিজম গঠিত হচ্ছে দুটি ত্রিভুজাকার তল, তিনটি আয়তাকার তল দিয়ে। কিন্তু প্রিজমের প্রতিসারক তল কোনটা? দুটি আয়তাকার তল। এই নিচের যে ভূমিটা সেটা হচ্ছে প্রতিসারক তল নয়। আর কি জানতে হয়? আর জানতে হয় প্রিজমের কোণ। একটা প্রিজমের প্রতিসারক কোণ কোনটা? প্রিজমের যে এই যে দুটি প্রতিসারক তল আছে, এই দুটি প্রতিসারক তল যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিসারক কোণ। কি বলা হলো? প্রিজমের দুটি প্রতিসারক তল, দেখো একটা হচ্ছে এই তলটা আর আছে এই তলটা। এই দুটি তল যেই কোণটা উৎপন্ন করেছে অর্থাৎ কোণ এ, এটা হলো প্রিজমের কি কোণ? প্রতিসারক কোণ। এক্ষেত্রে ধরো কোণ এ বা এক্ষেত্রে ধরো কোণ ডি। এটা কি তল? এটা হচ্ছে প্রিজমের তল না, এটা হচ্ছে প্রিজমের হচ্ছে প্রতিসারক কোণ। তাহলে প্রিজমের প্রতিসারক কোণ কাকে বলা হবে? প্রিজমের প্রতিসারক তল দুটি যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রিজমের প্রতিসারক কোণ। বোঝা গেল? তাহলে একটা প্রিজমের ত্রিভুজাকার তল দুটি, আয়তাকার তল তিনটি, প্রতিসারক তল দুটি। প্রতিসারক কোণ এ হতে পারে বা ডি হতে পারে। এর কোণের মান যত হয় ডি কোণের মানও কি হয়? তত হয়। এবং প্রিজমের এই প্রতিসারক কোণের বিভিন্ন মানের জন্য প্রিজমের মধ্য দিয়ে যদি আলোক রশ্মি যায় তার যে চ্যুতি ঘটে সেই চ্যুতির মানও আলাদা আলাদা হয়। কিসের জন্য? এই প্রতিসারক কোণ এর জন্য। যদি 60 ডিগ্রি হয় সেক্ষেত্রে আলাদা হবে, যদি 45 ডিগ্রি হয় সেক্ষেত্রে কি হবে? আলাদা হবে। তো এই প্রতিসারক কোণের মানের জন্য প্রিজমের মধ্য দিয়ে যে আলোক রশ্মি যায় তার চ্যুতি কি হয়? আলাদা আলাদা হয়। বুঝা গেল? এরপরে আমরা জানবো যে এই চ্যুতি কোণের রাশিমালা কিভাবে নির্ণয় করতে হয় এবং এই চ্যুতি কোণের সঙ্গে প্রিজমের প্রতিসারক কোণের কি সম্পর্ক আছে। হয়েছে? এবারে দেখো আমরা যেটা বলেছিলাম যে প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ হলে হচ্ছে, আলোর প্রতিসরণ যেহেতু হবে তো চ্যুতিকোণ সৃষ্টি হবে, কারণ প্রিজম হলো একটা প্রতিসারক মাধ্যম। এবার সেই চ্যুতিকোণের রাশিমালা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে, যে সেই চ্যুতিকোণের মানটা হচ্ছে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তা আমরা হচ্ছে প্রিজমের রাশিমালা থেকে নির্ণয় করতে পারবো। বোঝা গেল? এবার ধরে নাও এই যে এ বি সি এটা হলো প্রিজমের একটি ছেদ। ছেদ মানে কি? তুমি যদি আগের দিকে দেখেছো, যদি সামনের দিক থেকে ঘোরাও তাহলে কি হবে? এইভাবে দেখতে পাবে প্রিজমটা, যদি তুমি তাকে সামনের দিক থেকে ঘোরাও। এবার দেখো এই প্রিজমের একটা আলোক রশ্মি পি কিউ এর হচ্ছে এ বি তলে কি হয়েছে? আপতিত হয়েছে। এটা হলো একটা প্রতিসারক তল। এবার এই আলোক রশ্মিটা এই এ বি প্রতিসারক তলে আপতিত হওয়ার পর প্রিজমের মধ্য দিয়ে গেছে। স্যার কিভাবে গেছে? যেহেতু সে লঘু থেকে ঘন মাধ্যমে এসেছে তাই তার যাওয়ার কথা কোন দিকে ছিল? এই দিক দিয়ে তার যাওয়ার কথা ছিল, কিন্তু সে অভিলম্বের দিকে বেঁকে অর্থাৎ প্রিজমের ভূমির দিকে বেঁকে প্রিজমের মধ্য দিয়ে গেছে। আবার ঠিক তারপরে সে যখন হচ্ছে প্রিজম থেকে সে বাইরে নির্গত হয়েছে অর্থাৎ নির্গত রশ্মি আর এস, সে আবার যেই ঘন থেকে লঘু মাধ্যমে এসছে তাই অভিলম্ব থেকে আবার দূরে সেরে আর এস পথে গেছে। মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো যে কোনো যদি আলোক রশ্মি প্রিজমের উপর আপতিত হয় তাহলে প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় সেই আলোক রশ্মিটা প্রিজমের ভূমির দিকে বেঁকে যায়।
এটা হলো একটা মূল বিষয়। আর 2 নম্বর বিষয় কি, যেহেতু প্রিজম একটা প্রতিসারক মাধ্যম, তাই এর মধ্যে হচ্ছে আলোক রশ্মির চ্যুতিকোণ সৃষ্টি হবে। এবার সেই চ্যুতিকোণের রাশিমালাটা কী করতে হবে, আমাকে নির্ণয় করতে হবে। এবার ধরো এই পি কিউ আলোক রশ্মি এ হচ্ছে I1 কোণে প্রিজমের উপর আপতিত হয়েছে। কোন কোণে আপতিত হয়েছে? I1 কোণে প্রিজমের উপর আপতিত হয়েছে। এবার প্রিজমের মধ্যে সে প্রথম প্রতিসরণ কোণ R1 কোণে হচ্ছে প্রিজমের মধ্যে প্রবেশ করেছে। আবার যখন বাইরে বেরিয়েছে তখন এখানে হচ্ছে আর একটা প্রতিসরণ কোণ সৃষ্টি করবে R2, আর বাইরে যখন বেরিয়েছে তখন কি হবে? I2। এটা হচ্ছে I2। বুঝা গেল? কখনো এইটা I1 কিংবা এইটা I2 নয়। I1 এবং I2টা হিসাব করা কার সঙ্গে? এই যে অভিলম্বের সঙ্গে। অভিলম্বর সঙ্গে I1 এবং I2টা কি করতে হয়? হিসাব করতে হয়। বোঝা গেল? তাহলে এটা I1, এটা R1, এটা R2, এটা I2। PQ কি? স্যার PQ হচ্ছে আপতিত আলোক রশ্মি। QR কি? স্যার QR হচ্ছে প্রতিসৃত আলোক রশ্মি। আর RS কে বলতে পারো প্রিজমের নির্গত আলোক রশ্মি। আগের দিন ছিল। এখানে প্রতিসারক কোণ কোনটা প্রিজমের ক্ষেত্রে? এই যে উপরের ডেল না, এই যে এ কোণটা, এই এ কোণটা তার হচ্ছে প্রতিসারক কোণ। এ কোণ হচ্ছে প্রিজমের কি কোণ? প্রতিসারক কোণ। বোঝা গেল? এবার স্যার সব তো বোঝা গেল, তাহলে স্যার চ্যুতিকোণটা কোনটা? চ্যুতিকোণটা হচ্ছে এইটা, আজ এইখানটায় আছে বাবু। এইটা হচ্ছে চ্যুতিকোণ, একে ডেল দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই যে কোণ MOR, এইটা হচ্ছে চ্যুতিকোণ। কোণ MOR যাকে আমরা প্রকাশ করবো কি দ্বারা? ডেল দ্বারা। কোণ MORটা হচ্ছে চ্যুতিকোণ, যাকে আমরা প্রকাশ করবো কি দ্বারা? যাকে আমরা প্রকাশ করবো হচ্ছে ডেল দ্বারা। হয়েছে? প্রকাশ করবো কি দ্বারা? ডেল দ্বারা। এবারে আমি প্রমাণে আসি। প্রথম হচ্ছে আমরা OQNR, এটা দেখো, O বিন্দু, Q বিন্দু, N বিন্দু আর R বিন্দু, এটা একটা চতুর্ভুজ হয়েছে। আর একটা রাখো চতুর্ভুজ আছে, এটা হচ্ছে AQNR। কি আছে? AQNR। এখানে মোট দুটা চতুর্ভুজ আছে, আর একটা ত্রিভুজ নিব QNR। স্যার অনেকগুলো হয়ে গেল, তাহলে আমরা একটা একটা করে চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে আমরা সব থেকে বড় চতুর্ভুজটা নিয়ে আলোচনা করি। সব থেকে বড় কোনটা? AQNR। AQNR, AQNR। বুঝা গেল? তো এই চতুর্ভুজটা নিয়ে আলোচনা করব। তাহলে চতুর্ভুজ AQNR থেকে পাই, এখান থেকে আছে আমরা কি কি পাই। দেখো এইখানটায় এই যে পুরা কোণটা, এই পুরা কোণ হচ্ছে কিউ কোণ, এখান থেকে পুরো এতটা, এই পুরা কোণটা কি কোণ? এই পুরো কোণটা হচ্ছে কিউ কোণ। এবার কিউ কোণটার মান কত বলতো? যেহেতু এটা অভিলম্ব, তাই এই যে কিউ কোণটা এর মানটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে স্যার ঠিক তেমনি এই যে আর কোণটা, এই যে পুরাটা এখান থেকে পুরো এতটা, এই আর কোণটাও অভিলম্ব সঙ্গে আছে, মানে আর কোণটার মান কত? 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ AQNR থেকে কোণ কিউ প্লাস কোণ আর সমান 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। হয়েছে? প্রথমে কি বোঝা গেল? এই যে বড় ত্রিভুজটার এই কোণটার মান 90 ডিগ্রি, 90 ডিগ্রি, যেহেতু অভিলম্বের সঙ্গে আছে। এবার একটা চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। তাহলে দুটা কোণের মান 180 ডিগ্রি পেয়েছি। তাহলে কোণ এ আর কোণ এন এর মান কত হবে? 360 - 180। তাহলে কি করে দেখো, আমি কি জানি? কোণ এ
প্লাস কোণ কিউ প্লাস কোণ এন প্লাস কোণ আর সমান 360 ডিগ্রি। কারণ স্যার চতুর্ভুজের চারটা কোণের মান 360 ডিগ্রি। এই কিউ প্লাস আর এর মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ এ প্লাস কোণ এন প্লাস 180 ডিগ্রি সমান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে শুধুমাত্র কোণ এ প্লাস কোণ এন এর মান কত হবে? 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, শুধুমাত্র কত হবে? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা মানের যোগফল কত? 180 ডিগ্রি। বুঝা গেল? মানে যোগফল কত? 180 ডিগ্রি হয়েছে। এটা দিয়ে হচ্ছে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও যে কোণ এ প্লাস কোণ এন সমান হচ্ছে 180 ডিগ্রি হয়েছে। এবার আমি মুছে দেই, এর কাজ সবার লেখা শেষ। এবার এখান থেকে আমি শুধুমাত্র এইটাই লিখবো, 1 নম্বর সমীকরণ শুধুমাত্র উপরে লিখে রাখবো। আমি কি পেয়েছি স্যার? আমরা পেলাম কোণ এ প্লাস কোণ এন সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবারে আমি একটা ত্রিভুজ নিই স্যার। কোন ত্রিভুজ? কিউ এন আর। কোন ত্রিভুজ? কিউ এন আর। তাহলে কোন ত্রিভুজ? ত্রিভুজ কিউ এন আর থেকে পাই স্যার কি পাই? একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে স্যার এই যে R1 প্লাস এন প্লাস R2 এর সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে কি পাবো? R1 প্লাস R2 প্লাস কোণ এন সমান 180। এটা দিয়ে দেবো 2 নম্বর সমীকরণ। এটা দিয়ে কি দিয়ে দেবো? এটা দিয়ে দেবো হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো 1 নম্বর সমীকরণে a প্লাস n সমান 180 ডিগ্রি, আবার 2 নম্বর সমীকরণে R1 প্লাস R2 প্লাস n সমান 180 ডিগ্রি। তাহলে যদি আমি 1 এবং 2 কে তুলনা করি তাহলে কি পাবো বলতো? এই যে কোণ এর মান যা, R1 প্লাস R2 এর মানটা, অতএব লিখো 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই স্যার কি পাই? কোণ এ সমান R1 প্লাস R2। এটা দিয়ে দাও 3 নম্বর সমীকরণ। বুঝা গেল? তো বড় চতুর্ভুজটা থেকে আমি পেলাম a প্লাস n সমান 180 ডিগ্রি। এই ত্রিভুজটা থেকে পেলাম R1 প্লাস R2 প্লাস n সমান 180 ডিগ্রি। তাহলে তুলনা করে আমি কি পেলাম? কোণ a সমান R1 প্লাস R2 হয়েছে। এবার হচ্ছে এটা মুছে আমি শুধুমাত্র 3 নম্বর সমীকরণটা শুধু লিখি। এবার থার্ড স্টেপ, এটা খুব বড় প্রমাণ এবং খুব ইম্পর্টেন্ট প্রমাণ। তাহলে আমি কি জানতে পারলাম? স্যার কোণ এ সমান হচ্ছে R1 প্লাস R2, এটা আমি জানতে পেরেছি। এরপরে চলে যাব আমার চ্যুতিকোণের রাশিমালা নির্ণয়। স্যার কোনটা চ্যুতিকোণ? স্যার এইটা চ্যুতিকোণ হচ্ছে ডেল। চ্যুতিকোণ কোনটা? এটা হচ্ছে ডেল। এবার দেখো এই চ্যুতিকোণটা হচ্ছে ও কিউ আর, এই যে ত্রিভুজটার বহিস্থ কোণ, ত্রিভুজ ও কিউ আর এটা একটা বহিস্থ কোণ। তো এটা বহিস্থ কোণ। তাহলে একটা ত্রিভুজের বহিস্থ কোণের মান হয় অন্তঃস্থ দুটো বিপরীত কোণের যোগফলের সঙ্গে সমান। মানে এই বহিস্থ কোণের মানটা এই কোণটা আর এই কোণটার যোগফলের সঙ্গে সমান হবে। কি বললাম? বোঝা গেল? বহিস্থ কোণের মানটা যে ডেল, এ কার সঙ্গে সমান হবে? স্যার এই কোণটা আর এই কোণটার মানের যোগফলের সঙ্গে সমান হবে। এবারে তুমি এই কোণটা কিভাবে পাবে দেখো। এই কোণটা যেহেতু I1, তাহলে অনুরূপ কোণে এই পুরো কোণটাও I1। দেখো এই কোণটা যেহেতু I1, তাহলে এই যে পুরা কোণটা, এই পুরা কোণটার মান কত? I1। তাহলে শুধুমাত্র এই কোণটার মান কত? তাহলে I1 থেকে R1 বাদ। এই পুরো কোণটার মান হচ্ছে I1, তাহলে এই কোণটার মান কত? I1 থেকে R1 বাদ। বোঝা গেল? তাহলে এই কোণটার মান কত? I1 মাইনাস R1। আবার দেখো এই পুরা কোণটা I2,
মানে স্যার অনুরূপ কোণে এই পুরা কোণটাও I2, তাহলে শুধুমাত্র এই কোণটার মান কত স্যার I2 থেকে R2 বাদ, তাহলে এই কোণটার মান হচ্ছে I2 মাইনাস R2। বুঝা গেল? তাহলে ডেল সমান আমি কি লিখতে পারি স্যার, তাহলে ডেল সমান যেহেতু আপনি বললেন এই কোণটা প্লাস এই কোণটা, তাহলে ডেল সমান আমি লিখব I1 মাইনাস R1 যুক্ত I2 মাইনাস R2। বোঝা গেল? তাহলে ডেল সমান কি স্যার এই কোণটা আর এই কোণটা, এই কোণটার মান কত স্যার I1 মাইনাস R1, এই কোণটার মান কত স্যার I2 মাইনাস হচ্ছে R2। বোঝা গেল? এবারে যোগ করো, যোগ করলে কি হবে স্যার I1 আর I2টাকে আগে নিয়ে আসো, আর R1 আর R2টাকে দূরে নিয়ে যাও, দিয়ে একটা মাইনাস যদি আমি কমন নিয়ে নিই তাহলে ভিতরে প্লাস হয়ে যাবে। হয়েছে? প্লাস হয়ে গেল। এবার দেখো এই R1 প্লাস R2 মান আমি জানি কোত্থেকে, 3 নম্বর সমীকরণে R1 R2 মান কার সঙ্গে সমান হয়, প্রিজমের প্রতিসারক কোণ এর সঙ্গে সমান হয়। তাহলে ডেল সমান লিখে দেব I1 প্লাস I2 মাইনাস A। ডেল সমান কি লিখে দেব I1 প্লাস I2 মাইনাস A। এইটা হলো প্রিজমের চ্যুতি কোণ ডেলের রাশিমালা। ডেল সমান কি I1 প্লাস I2 মাইনাস A। এবারে দেখো ন্যূনতম চ্যুতি কোণের রাশিমালা, মানে আমরা তো ডেল নির্ণয় করে দিলাম যে চ্যুতি কোণের মান কি কি হবে স্যার I1 প্লাস I2 মাইনাস A হবে। হয়েছে? এবার এই চ্যুতি কোণের মানটা কখন সর্বনিম্ন হবে, সব থেকে ছোট কখন হবে চ্যুতি কোণের মানটা, এবং সেই সব থেকে ছোট চ্যুতি কোণের মানটা কত হবে সেটা আছে আমরা এবার নির্ণয় করব। তা কি নির্ণয় করব, চ্যুতি কোণের মান সব থেকে ছোট কখন হবে বা কোন শর্তে হবে, আর 2 নম্বর হচ্ছে তার মানটা কত হবে সেটা আছে আমরা নির্ণয় করব। কার মান? চ্যুতি কোণের মান। এই চ্যুতি কোণের মান সর্বনিম্ন আমরা লিখব ডেল এম বা ডেল MIN ও লিখতে পারো, ডেল মিনিমাম। এবার ডেল মিনিমাম, এই যে ডেলের মানটা ডেল মিনিমাম তখনই হবে স্যার, কখন হবে, যখন I1 এর মানটা I2 এর মানের সঙ্গে হচ্ছে সেম হবে। অর্থাৎ যখন প্রিজমের এক পৃষ্ঠে আপতিত আলোক রশ্মির আপতন কোণটা আর অপর পৃষ্ঠ থেকে নির্গত আলোক রশ্মির যে কোণটা যখন সমান হবে, এই I1 এবং I2 মানটা যখন সমান হবে, তখন হচ্ছে প্রিজমের ন্যূনতম চ্যুতি কোণ দেখা দিবে, সব থেকে কম। তার মানটা কত হবে দেখো, তখন ডেল এম সমান আমরা I1 এর জায়গায়ও I লিখে দিব, I2 জায়গায়ও I লিখে দিব মাইনাস A, আর তখন ডেল এম সমান হচ্ছে 2y মাইনাস A। হয়েছে? তাহলে ডেল এম এর মানটা কত হয় না, ডেল এম এর মানটা হয় 2y মাইনাস A। বুঝা গেল? আর কি জিজ্ঞাসা করে, আর জিজ্ঞেস করে এই ডেল এম হওয়ার জন্য এই I এর মানটা কত হতে হবে। তাহলে I এর মানটা বের করো, তাহলে 2y সমান ডেল এম মাইনাস A, তাহলে I সমান ডেল এম মাইনাস A বাই 2। তাহলে এই যে আপতন কোণ I এর মান কত হবে, ডেল এম মাইনাস A বাই 2। আর একটা হচ্ছে ডেল এম এর মান কত হবে 2y মাইনাস A। এটা জানলে তুমি সেখান থেকে হচ্ছে এটা বের করতে পারবে। বুঝা গেল? এটা জানার ক্ষেত্রে তুমি সেখান থেকে হচ্ছে এটার মান বের করতে পারবে। হয়েছে? আর একটা তোমাকে জিনিস জেনে রাখতে হবে, স্যার কি জেনে রাখতে হবে, যদি তোমার চ্যুতি কোণ ন্যূনতম হয় সেক্ষেত্রে এই যে প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মিটা গেছে সেটা প্রিজমের ভূমির রেখার সঙ্গে সমান্তরাল হয়। কি বলা হলো, যখন চ্যুতি কোণের মানটা সর্বনিম্ন হয়, মানে ডেলের মানে যখন ডেল এম হয়ে যায়, ডেল এম ডেল মিনিমাম, তখন হচ্ছে এই যে QR এই আলোক রশ্মিটা এই যে ভূমি BC
এর সঙ্গে কি হয়ে যায়, সমান্তরাল হয়ে যায় যখন ন্যূনতম চ্যুতিকোণ হয়েছে। বোঝা গেল? এবার হচ্ছে এর একটা ছোট্ট করে গ্রাফ আছে, ডেল এম এর সঙ্গে আপাতন কোণ আই এর একটা ছোট্ট গ্রাফ আছে। এই গ্রাফটা একটু জেনে নাও। ডেল এম এর সঙ্গে আপাতন কোণের ছোট্ট গ্রাফ কি আছে স্যার, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে চ্যুতিকোণ ডেল আছে, আর এক্স অক্ষ বরাবর ধরো আপাতন কোণ হচ্ছে আই আছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর কি আছে, চ্যুতিকোণ ডেল, এবং এক্স অক্ষ বরাবর হচ্ছে আপাতন কোণ আই আছে। দিয়ে এর গ্রাফটা হচ্ছে ঠিক এই রকম আছে, এরকম হচ্ছে এর গ্রাফটা আছে। দেখো এই গ্রাফে ডেল এর মান সব থেকে কম কোনটা বলতো, আর যে এই বিন্দুতে এই যে মানটা, এই মানটা হচ্ছে ডেল এম, ডেল মিনিমাম। আর এই ডেল এম এই মানটা আপাতন কোণের কোন মানে হচ্ছে স্যার, আপাতন কোণের হচ্ছে এই মানে হচ্ছে এই যে এইখানটা। তাহলে এইটা হচ্ছে চ্যুতিকোণ এবং আপাতন কোণের মধ্যে যে লেখচিত্র, সেটা হচ্ছে এই লেখচিত্র। আর এখান থেকে ডেল এম এর মান কোনটা পাবো, এই মানটা হচ্ছে ডেল এম এর মান। আর কোন মানের জন্য ডেল এম হয়, আপাতন কোণ সেই মানটা হচ্ছে এইখানটা পাবো হচ্ছে আই। বোঝা গেল? বাকি সমস্ত বিষয় আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব।